Hello friends, today in the Aaj Tak Bangla, I have discussed the relation with our neighbors, especially Afghanistan, Pakistan, Bangladesh and Nepal, and the problem between Pakistan and Afghanistan since Pakistan has attacked Afghanistan again. I have tried to make the geopolitics very simple for everybody to understand. Kindly like it and subscribe to my channel and comment in the comment section below. Thank you. আমেরিকা ইরানে অ্যাটাক করছে এই রকম একটা পরিস্থিতি, একেবারে যুদ্ধবহর রণতরী থেকে শুরু করে তারা পুরো সব একেবারে নিয়ে এগোচ্ছে ইরানের দিকে, সেই ছবি আমরা দেখতে পেয়েছি। এই রকম একটা পরিস্থিতিতে, এরকম একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে একটি ইসলামিক কান্ট্রিতে, একটি ইসলামিক দেশে, ইসলামিক রাষ্ট্রে এয়ার স্ট্রাইক হলো। রাতের অন্ধকারে এয়ার স্ট্রাইক হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি সেই ইসলামিক দেশটিতে তখন একটি শিয়া মস্কে সেখানে অ্যাটাক হয়েছে এবং প্রচুর সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আগে একটু আপনাদের ছবিটা দেখাই, ঠিক কোথায় এই ঘটনা ঘটেছে সেই বিস্তারিত বিবরণও আপনাদের দেব। তবে এই যে দেশটিতে আক্রমণ হয়েছে, এই দেশটি কিন্তু তৎপরতার সঙ্গে এর রিটালিয়েট করবে, সেটা অন্তত এর আগের বেশ কিছু বিষয় দেখে কিন্তু স্পষ্ট হচ্ছে। আমরা একটু ছবিটা দেখাই, কোথায় এই ঘটনাটা ঘটেছে। পাকতিকা প্রভিন্স, আফগানিস্তান, সেখানে দেখুন হামলা হয়েছে। পাকিস্তান এয়ার স্ট্রাইক করেছে, একটি মাদ্রাসাতে হামলা করা হয়, একটি শিয়া মস্কে, শিয়া সম্প্রদায়ের একটি যেটা জানতে পারা যাচ্ছে একটি মসজিদেও কিন্তু আক্রমণ করা হয়েছিল। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে কোন কোন জায়গা সেটাও আপনাদের একটু বলি। একটা যেরকম দেখালাম পাকতিকা প্রভিন্স, এর পাশাপাশি যেটা আমরা যে খবরগুলো পাচ্ছি যে নানগারহার বলে একটি জায়গা রয়েছে, সেখানে এই অ্যাটাকটা হয়েছে এবং এই জায়গাটা পুরো পাকিস্তানের সঙ্গে সীমান্তবর্তী যে জায়গা, সেই সীমান্তবর্তী জায়গা। এবং সেইখানে কেন এই আক্রমণটা হয়েছে সেটাও একটু বিস্তারিত আপনাদের জানিয়ে রাখি যে পাকিস্তানের তরফ থেকে আপনারা জানেন কয়েকদিন আগে ইসলামাবাদে একটি শিয়া মস্কে আক্রমণ হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে নাকি এই আক্রমণটা করা হয়েছে বা এয়ার স্ট্রাইকটা করা হয়েছে। এখানে সন্ত্রাসবাদীরা লুকিয়েছিল, সেই হাইড আউটসগুলোকে নাস্তানাবুদ করা হয়েছে এটা বলা হচ্ছে। তো সার্বিকভাবে কি পরিস্থিতি সেগুলো আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি অনলাইনে যোগ দিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন কৌশিক সিনহা, অবসরপ্রাপ্ত বায়ুসেনা আধিকারিক। তার সঙ্গে কথা বলবো। স্যার, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। স্যার, আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, যেহেতু এই পবিত্র রমজানের মাস, এই রমজান মাসে মানে পাকিস্তানও রমজান পালন করছে, ভারতের যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারাও রমজান করছেন, আবার আফগানিস্তানের মানুষ তারাও কিন্তু রমজান পালন করছেন। এই রকম একটা সময়ে আমি মানে আমেরিকা ইরানে অ্যাটাক করতে পারে সেই যুক্তিটা আমি বুঝতে পারি, কারণ আমেরিকার ইরানের মুসলিমদের যে রমজান বা তার সে আবেগ, সেই আবেগের কোনো তারা ধার ধারে না। কিন্তু একটা মুসলিম দেশ, সেই দেশটি অপর একটি মুসলিম দেশে অ্যাটাক করছে, তাও আবার এই পবিত্র মাসে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইবো স্যার। আপনি দেখবেন কি আফগানিস্তান আগে অ্যাটাক করেছে, আপনি নিজেই বললেন ওদের মস্কে অ্যাটাক করলো, আর কালকেই ওরা একটা আর্মি কনভয়, পাকিস্তান আর্মি কনভয়তে অ্যাটাক করেছে, ওতে একজন অফিসার মারা গেছে, লেফটেন্যান্ট কর্নেল। তো পাকিস্তানের নিজের ইন্টারনাল প্রবলেমের জন্য নিজের ওখানকার লোকরা অনেক প্রোটেস্ট করছে কি আমরা আফগানিস্তানকে কন্ট্রোল করতে পারছি না, আফগানিস্তানকে আমরা কিছু বলতে পারছি না। তো নিজের ইন্টারনাল পলিটিক্সের মধ্যে পাকিস্তান এই রমজান মান্থে অ্যাটাক করেছে, সো দ্যাট কি ওর নিজের হোম কনস্টিটিউয়েন্সিরা কেউ কিছু না বলুক ওকে, এটাই রিজন আছে। হ্যাঁ, ঠিক, আমি ঠিক এই জায়গা থেকে একটু একটা বিষয় একটু জানতে চাই স্যার। আপনি যেহেতু দীর্ঘদিন এয়ারফোর্সে কাজ করেছেন,
এবং এয়ারফোর্সে কাজ করার সুবাদে এই পাকিস্তান, আফগানিস্তান এই রিজিয়নে ঠিক কিভাবে এই এয়ার স্ট্রাইকগুলো করা হচ্ছে বা করা হয়ে থাকে, সেখানে আকাশে কিভাবে অ্যাকশন নিতে হবে, এই বিষয়গুলো আপনি খুব ভালোভাবে অবগত। আমার কথা হচ্ছে গিয়ে এই যে খুব স্বাভাবিক, মানে আমরা মানে এই ধরনের অ্যাটাক করার ক্ষেত্রে সবসময় তো এটাই দেখা হয় যে কিভাবে অতর্কিতে হামলাটা করা যায় এবং শত্রুপক্ষ বা শত্রু দেশ তারা কিছু বুঝে ওঠার আগেই যাতে একটা বড় আমরা অ্যাটাক যাতে করে দিতে পারি। আমরা পেহেলগামের সময়ও দেখেছি ভারত অ্যাটাক করেছে এবং সেখানে স্ট্র্যাটেজিক যে লোকেশনগুলো পাকিস্তানের, সেই স্ট্র্যাটেজিক লোকেশনগুলো একেবারে ধ্বস্ত হয়ে গেছে। রানওয়ে একেবারে সেখানে বড় বড় গাড্ডা হয়ে গেছে, মানে সেখান থেকে এয়ারফোর্স আর উঠতে পারবে না, মানে প্রথমেই একেবারে শিরদাঁড়াটা ভেঙে দেওয়া। তো এই জায়গাটা, এই স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো আমাদের দর্শকদের একটু বুঝিয়ে বলবেন কিভাবে এয়ার স্ট্রাইকগুলো কন্ডাক্ট করা হয়, কিভাবে প্ল্যান করা হয়, চক আউট করা হয়, একটু যদি বলেন। দেখুন, আগে যখন হিস্টোরিক্যালি দেখা যায়, হ্যাঁ, তো আগে আর্মি সবসময় ফার্স্ট অ্যাটাক করতো, যাকে আমরা বলি গ্রাউন্ড ফোর্স। ওরা গিয়ে অ্যাটাক করে চলে আসতো। বাট মডার্ন ওয়ারফেয়ারে কি হয়েছে কি এয়ারফোর্স বেশি ডমিনেটিং হয়ে গেছে। হ্যাঁ, তো কোনো অ্যাটাকের আগে এয়ারফোর্সই আগে ভিতরে যায়। অ্যান্ড আর্মি ওকে বেসিক্যালি ইউজ করা হয় একটা অকুপেশনাল ফোর্সের জন্য। যদি আপনি দেখবেন ইরাক ওয়ার, ইরাক ফার্স্ট ওয়ার, ইরাক সেকেন্ড ওয়ার, যখন এখন ইরানের উপরে অ্যাটাক হতে যাচ্ছে, ইয়া ইসরায়েল হামাজ ওয়ারে দেখা যাচ্ছে, রাশিয়া ইউক্রেন ওয়ার, সব জায়গায় এয়ারফোর্সই ইউজ করা হচ্ছে। সিমিলারলি যখন ইন্ডিয়া পাকিস্তানকে অফ সিন্ধুরে অ্যাটাক করলো, তো এয়ারফোর্সই গেছিল ভিতরে। তো যখন এয়ারফোর্স যায়, তো আমরা দেখি কি অপোজিশন সাইডের এয়ারফোর্সটা কত কেপেবল আছে, ওদের ফাইটারটা কি আছে, কোন ফাইটার আছে, ওদের পাইলট কত কেপেবল আছে, ওদের এয়ার ডিফেন্সটা কত ভালো আছে। তো এগুলো করে ক্যালকুলেট করে কোনো মডার্ন এয়ারফোর্স এগুলো প্ল্যান করে কখন অ্যাটাক করা যায়। বেসিক্যালি এটা একটা সারপ্রাইজ অ্যাটাক করা হয়, যেটা কি অপোজিশন পার্টিকে টাইম নাও পাওয়া যায় রিয়াক্ট করবার জন্য। আর যখনই আমরা এয়ারফোর্স যাই, তো আমরা চেষ্টা করি একটা এয়ার সুপিরিয়রিটি হওয়ার জন্য। এয়ার সুপিরিয়রিটি মানে হলো কি পুরো আকাশটা আমাদের কন্ট্রোলে থাকবে, আর অপোজিশন সাইডের কোনো এয়ারফোর্স প্লেন টেক অফ করতে পারবে না, ওদের রেডার গুলো সব ইনএফেক্টিভ হয়ে যাবে। তো এটাই এম। টপ সিন্ধুরে আমরা এটাই চেষ্টা করলাম আগে পাকিস্তানে, সব রেডার গুলোকে আমরা নষ্ট করে দিয়েছিলাম, আর ওদের এয়ার ডিফেন্সটাও পুরো শেষ হয়ে গেছিল। তারপর আমরা ফ্রিলি গিয়ে সব এই রানওয়েতে অ্যাটাক করলাম, ওদের এয়ারফোর্সকে অ্যাটাক করলাম, নিউক্লিয়ার বেসকে অ্যাটাক করলাম, এগুলোর পরে হয়েছে। কিন্তু এখন যদি আপনি দেখবেন পাকিস্তান আফগানিস্তানের মধ্যে, পাকিস্তানের কাছে একটা মডার্ন এয়ারফোর্স আছে, আফগানিস্তানের কাছে কিছু নেই। তো পাকিস্তান যখন চায়, যতবার চায়, ও এয়ারফোর্সকে ইউজ করে ওদের উপর অ্যাটাক করে। যদি আপনাকে মনে হবে অক্টোবরেও একটা লড়াই হয়েছিল 10 দিনের, ও তো পাকিস্তান এয়ারফোর্সই অ্যাটাক করেছিল। আফগানিস্তানের কাছে কোনো এয়ারফোর্স নেই অ্যাজ অফ নাও। এখানে কিছু আছে, তো হেলিকপ্টার আছে, লাইট হেলিকপ্টার আছে, এগুলোই আছে, বাট অপারেশন কোনো ফাইটার নেই, মানে যেগুলো আমেরিকা ছেড়ে গিয়েছিল সেইগুলো। আমেরিকা যেগুলো ছেড়ে দিয়েছে, কিছু রাশিয়ান হেলিকপ্টারও আছে, আগে রাশিয়া ওখানে ছিল, তো ওগুলোই সব আছে ওখানে। তো আফগানিস্তান এই জন্য কাউন্টার অ্যাটাক করতে পারে না এয়ারফোর্সের, বাট অনলি গ্রাউন্ড, কারণ ওদের নিজের যে ফোর্সটা আছে আফগান আর্মি, ও গ্রাউন্ডে অ্যাটাক করতে পারে, এয়ারফোর্স অ্যাটাক করতে পারে না। ঠিক এই জায়গা থেকে স্যার আপনি খুব ভাইটাল একটা জায়গা এক্ষুনি বললেন, সেটা হচ্ছে গ্রাউন্ডে অ্যাটাক করছে তালিবান আর্মি। কিরকম দুর্ধর্ষ একটা আর্মি সারা বিশ্ব জানে, যাদেরকে মানে রাশিয়ার মতন শক্তি পরাজিত করতে পারলো না, আমেরিকার মতন শক্তি পরাজিত করতে পারলো না, তারা যে কতটা দুর্ধর্ষ হতে পারে তার একটা আইডিয়া আমরা পেয়ে যাই। এবং আমরা দেখেছি যে গ্রাউন্ড অ্যাটাকে বর্ডার এরিয়াগুলো, এই যে পাকতিকা প্রভিন্স, নারগারহার, এই জায়গাগুলোতে, খাইবার পাখতুনখোয়া, এই জায়গাগুলোতে পাকিস্তান আর্মি কার্যত একেবারে ভয়ে কুঁকড়ে থাকে, তালিবান সেনার ভয়ে নাস্তানাবুদ হয়ে থাকে। তো এইটা একটা দিক স্যার। এবং আরও একটা দিক যেটা না বললেই নয়, সেটা হচ্ছে গিয়ে পাকিস্তানের ভেতরেও যে গৃহযুদ্ধ চলছে, বালোচরা তারা একেবারে বারবার লাগাতার বালোচ আর্মি যেরকমভাবে পাকিস্তান সেনাকে লক্ষ্য করে অ্যাটাক করছে, তাদের কনভয়কে উড়িয়ে দিচ্ছে। এই যে অ্যাটাকগুলো হচ্ছে, একদিকে বর্ডারে তালিবান সেনা, অন্যদিকে ঘরের ভেতরে বালোচ সেনা, এই দুয়ের জাঁতাকলে পাকিস্তান একেবারে নাস্তানাবুদ হয়ে রয়েছে। আপনি তো দীর্ঘদিন ধরে এই সিনারিওটা দেখছেন আপনার দীর্ঘ কর্মজীবনে, কিভাবে মানে পাকিস্তান কি সিচুয়েশনে আছে একটু বলতে পারবেন এই মুহূর্তে?
পাকিস্তান অ্যাকচুয়ালি সিচুয়েশন অনেক খারাপ আছে। হ্যাঁ। কেন কি নর্থ সাইডে আফগানিস্তানে যে তালিবানটা ছিল, যাকে বলে তেহরিকে তালিবান পাকিস্তান, হ্যাঁ তো এটা যে ছিল এই তালিবানটা পাকিস্তানই বানিয়েছে। আর এরা সাপোর্ট করতো কি, যখন রাশিয়ার ওখানে অকুপাই করতো তো রাশিয়াকে অ্যাটাক করতো, ওর পরে যখন ইউএসএ আসলো তো ইউএসএ কে অ্যাটাক করতো। তো এটাই এদের কাজ ছিল। তো তেহরিকে তালিবান পাকিস্তান যে আছে এটা ফুলি সাপোর্টেড বাই পাকিস্তান। বাট 2021 যখন ইউএসএ আফগানিস্তান ছেড়ে চলে গেল আর তেহরিকে তালিবান ওদিকে চলে গেল পাকিস্তান, নাও কি আছে কি আফগানিস্তান ওদের হেল্প করছে ওদের অ্যাটাক করবার জন্য পাকিস্তান। কেন কি যে বাউন্ডারি লাইন আছে আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে, যাকে ডোরেন্ট লাইন বলি, ওটা আফগানিস্তান রেকগনাইজ করে না। হ্যাঁ তো যে নর্দার্ন সাইড যে পাকিস্তানটা আছে, যাকে আমরা বলি পাকিস্তান খাইবার পাখতু, ওটা ওরা ক্লেম করছে। হ্যাঁ। তো নাও দিস ক্লেমের মধ্যে যে ডিসপিউট হচ্ছে ওর ভিতরেই এই অ্যাটাকটা চলছে। সবসময় তালিবান ওদের দিক থেকে অ্যাটাক করছে পাকিস্তানকে, আর পাকিস্তান ওটাকে বারবার রেজিস্ট করছে। হ্যাঁ আর তালিবান সব যে ট্রেনিং হয়েছে এরা পাকিস্তানই করেছে। হ্যাঁ। ওরা পাকিস্তান আর্মির সব ট্যাকটিক্স জানে। হ্যাঁ। পাকিস্তানের ভিতরে সবকিছু কি আছে, কোন আর্মস আছে, কোনটা কোথায় ইউজ করা যেতে পারে, হ্যাঁ। তো এই জিনিসটা ওরা ভালো করে জানে। আর সেকেন্ডলি কি আছে, আফগানিস্তান আর্মি ট্রেন হচ্ছে গুরিলা ওয়ারফেয়ারে, কারণ কি পুরো হিলিটারে। আর যে নর্থ পাকিস্তানটা আছে ওটাও হচ্ছে পুরো হিলিটারে। তো এই জায়গায় ওদের অ্যাডভান্টেজ আছে, এই জন্য বারবার ওরা পাকিস্তান আর্মিকে অ্যাটাক করে হ্যাঁ। ওদের অনেক লোককে মেরে দিচ্ছে। সেকেন্ডলি পাকিস্তানে যে বলোচ লিবারেশন আর্মি আছে বলুচিস্তানে, ওরা নিজের ইন্ডিপেন্ডেন্স চায়। অনেক দিন থেকে ওরা ইন্ডিপেন্ডেন্সের লড়ছে। এর যদি একটু হিস্ট্রি দেখবেন কি, যখন 1947-এ ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয়েছিল ইন্ডিয়ার পাকিস্তানকে, হ্যাঁ। তখন বলোচিস্তান বলেছিল কি আমরা পাকিস্তান জয়েন করব না। হ্যাঁ কিন্তু পাকিস্তান 1948-এ নিজের আর্মি পাঠিয়ে ওটাকে ইন্টিগ্রেট করে দিল আর্মিতে, পাকিস্তানে। বাস তখন থেকেই বলোচরা সবসময় অ্যান্টি পাকিস্তান আছে। আর হ্যাঁ। ওরা বলছে কি আমাদের সঙ্গে যে কন্ট্রাক্ট হয়েছিল ওটাকে এরা মানেনি। হ্যাঁ। এই জন্য ওরা অ্যাটাক করতে থাকে আর সবসময় বলে কি আমরা লিবারেশন চাই। তো এটাই একটা পাকিস্তানের প্রবলেম হয়ে গেছে কি, নর্থ সাইডেও আছে সাউথ সাইডেও ওর প্রবলেম, দুদিকেই প্রবলেম। হ্যাঁ এটাই হচ্ছে হিস্ট্রি এদের। হ্যাঁ মানে বোথ সাইডে একটা সংকটের মধ্য দিয়ে পাকিস্তান চলছে। ঠিক এই জায়গা থেকেই স্যার আমরা পরবর্তী আলোচনায় আসবো। পরবর্তী আলোচনা কি, ভারত, যে ভারতকে বারবার করে পাকিস্তান কিন্তু টার্গেট করে যে এই পাকিস্তানের অভ্যন্তরে যে ধরনের উত্তেজনা হচ্ছে সেটা নাকি ভারত ইনস্টিগেট করে। তো ভারতের রোলটা ঠিক কি সেটা এয়ারফোর্সের অফিসারের থেকেই আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব, এবং অবশ্যই ভারতের যে ডিপ্লোম্যাটিক রোলটা রয়েছে সারা বিশ্বে এই মুহূর্তে সেটাও জানার চেষ্টা করব আমাদের পরের আলোচনায়। তো এটা আছে কি, আমরা বিং এ ডেমোক্রেটিক কান্ট্রি আমরা কখনো কোনো কান্ট্রিকে হ্যাঁ। অ্যাটাক করতে চাই না, না ওদের কোনো পার্টকে আমরা অকুপাই করতে পারি। আমাদের হিস্ট্রি দেখে নেবেন, কখনো আমরা কোনো কান্ট্রিকে অ্যাটাক করে ওদের পার্টকে আমরা পার্টকে নিয়ে মিলাইনি নিয়ে কান্ট্রিতে। তো এখানে কি আছে, বলোচ লিবারেশন আর্মি যা আছে ওরা সবসময় ওরাও বলেছে আমরাও বলেছি কি আমরা কোনো ওকে সাপোর্ট করছি না, মোরালিও সাপোর্ট করি না, ফাইন্যান্সিয়ালিও সাপোর্ট করি না, না মিলিটারি সাপোর্ট করি ওদের। ওরা ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট আছে ওদের, যেটা ওরা নিজের চাকরি চালাচ্ছে। পাকিস্তান এটাকে ডাইভার্ট করবার জন্য সবসময় ইন্ডিয়াকে ব্লেম করতে থাকে কি আমরা নর্থ সাইডে আফগানিস্তানকে হেল্প করছি, সাউথ সাইডে বলোচকে হেল্প করছি। বাট এমনি কিছু নাই আমাদের দিক থেকে। আমার ডিপ্লোম্যাসি হচ্ছে কি আমরা সবাইকে মিলে যাবার জন্য আগে সবসময় আগে যেতে চাই, আমরা পিছনে হিস্ট্রিকে দেখতে চাই না। হ্যাঁ আমার মনে হয় স্যার পাকিস্তান যে ব্লেমটা করছে তার একটা কারণ এটাও হতে পারে, সেটা হচ্ছে গিয়ে দেখুন ভারতের যে ডিপ্লোমেসি, সেই ডিপ্লোমেসি সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ড ওয়াইড ভারতের ডিপ্লোমেসি নিয়ে আলোচনা হচ্ছে, এবং ভারত কালচারাল ডিপ্লোমেসি নিয়ে কথা বলে, এবং আমরা কোভিডের সময় দেখেছিলাম ভ্যাকসিন ডিপ্লোমেসি। বিভিন্ন মানে এরকম অনেক অনুন্নয়নশীল দেশ রয়েছে বা অনুন্নত
দেশ রয়েছে যাদেরকে ভারত ভ্যাকসিন সাপ্লাই করেছিল, এবং সেটাতেও কিন্তু একটা ডিপ্লোমেসির জায়গা। আমরা দেখেছি যখন টার্কিতে ভূমিকম্পে মানুষ বিপর্যস্ত হয়ে পড়েন, সেই সময় ভারত সেখানে ইন্ডিয়ান আর্মিকে পাঠায়, সেখানে হসপিটাল, একেবারে অস্থায়ী হসপিটাল তৈরি করে সেখানে সেবা করা হয়। আফগানিস্তানে যখন এরকম সিচুয়েশন হয় তখন ইন্ডিয়ান আর্মি যায়। তো সারা বিশ্বে ভারত কিন্তু এই ডিপ্লোমেসির জায়গাটাকে কিন্তু বজায় রেখেছে। আমাদের দেশের ডিফেন্স ফোর্স, আমাদের দেশের আর্মি, আমাদের দেশের এয়ারফোর্স, আমাদের দেশের নেভির, এরা যেরকম মানে ডিফেন্সের ক্ষেত্রে আমাদের দেশের সার্বভৌমত্ব বা সভেরেনিটি রক্ষার ক্ষেত্রে যেরকম এগিয়ে থাকে, ঠিক সেরকম অন্য কোনো দেশ নিজের দেশে কোনো বিপদ আপদ আসলো, সাধারণ মানুষ প্রাকৃতিক বিপর্যয় আসলো, তাদেরকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়ে। আবার পড়শি দেশে বা অন্য কোনো জায়গাতেও যদি এরকম সিচুয়েশন হয় সেক্ষেত্রেও ঝাঁপিয়ে পড়ে। তা ভারতের ডিপ্লোমেসির এটা বড় একটা দিক। আমরা সাম্প্রতিক সময় দেখছি স্যার, ভারত তালিবানের সঙ্গে কথা বলছে, বাইল্যাটারাল টক হচ্ছে গিয়ে তালিবানের সঙ্গে, যে তালিবান গভর্নমেন্টকে বিশ্বের বহু দেশ তারা অ্যাকনলেজ করে না, তারা মান্যতা দেয় না যে তালিবান একটা নির্বাচিত সরকার নয়, সেখানে তারা ক্ষমতা দখল করেছে, অ্যাকোয়ার্ড করে বসে রয়েছে। তো সেই সরকারের সঙ্গে আমরা কোনো আলোচনায় যাব না। ভারত নিজেদের ডিপ্লোমেসি এই জায়গায় নিয়ে গেছে যে তালিবানের সঙ্গে তারা কথা বলছে। এবার এর ভালো দিক হতে পারে, খারাপ দিক হতে পারে, সেটা অন্য আলোচনা, কিন্তু ডিপ্লোম্যাটিক জায়গা থেকে ভারত রাস্তা খোলা রেখেছে। সাম্প্রতিক আপনি একটি সিনারিও দেখেছেন, বাংলাদেশে সদ্য নির্বাচন হয়েছে, গণতান্ত্রিক সরকার সেখানে প্রতিষ্ঠা হয়েছে, বিএনপির তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আর বিরোধী দলের যিনি মুখ নেতা জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান, তার সঙ্গে আমাদের দেশের বিদেশ সচিব বিক্রম মিশ্রির গিয়ে সাক্ষাৎ করার একটি ছবি ভাইরাল হয়েছে, সেটা আমরা আজ তাক বাংলাতেও দেখিয়েছি। তো একদিকে জামাতের সঙ্গে ভারতের তরফ থেকে কথা বলা হচ্ছে, তালিবানের সঙ্গে কথা বলা হচ্ছে, মানে ভারত যেরকম নিজেদের সভারেনিটিতে আক্রমণ হলে নিজেদের বাঁচাবার জন্য অ্যাটাকিং ফোর্সে কাজ করতে পারে, আবার সেরকম আলোচনা চালিয়ে যাওয়ার জন্য ভারত কিন্তু সেই স্ট্র্যাটেজিক সিদ্ধান্তগুলোও নিতে পারে। সেটাই তালিবানের সঙ্গে বাইল্যাটারাল আলোচনা, জামাতের সঙ্গে আলোচনাতে কিন্তু স্পষ্ট হচ্ছে। আপনি এই জায়গাটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? এটার দু পার্ট আছে, একটা ওয়েস্টার্ন ফ্রন্ট আর একটা ইস্টার্ন ফ্রন্ট। একদম। জেনারেলি আমাদের ইন্ডিপেন্ডেন্স টাইম থেকে ওয়েস্টার্ন ফ্রন্টটা সবসময় প্রবলেম থেকেছে। হ্যাঁ। তো এটা কি আছে, যখন তালিবানের ফার্স্ট গভর্নমেন্ট ছিল 96 to 2001, তখন পুরো ওয়ার্ল্ড সেম, কেউ রিকগনাইজ করেনি, আর আমরাও ওকে রিকগনাইজ করিনি, আর আমরা কোনো কথা বলতাম না। বাট লেটার অন আমাদের একটু পলিসি চেঞ্জ হলো কি পাকিস্তানকে যদি আমরা কন্ট্রোল করতে চাই, তো এই যে ফ্রেজটা আছে কি এনিমির এনিমি আমাদের ফ্রেন্ড হতে পারে, তো এই জন্য যখন সেকেন্ড আফগানিস্তানে গভর্নমেন্টটা এসছে তালিবানে 2021-এ, ওর পর থেকে আমরা ডিসাইড করলাম কি একটু লো লেভেল ডিপ্লোম্যাসি ওদের সঙ্গে রাখবো, ব্যাক চ্যানেল কথা বলবো, আর এই বাইলেটারাল কথার মধ্যে আমরা ওদের জানতে পাবো কি ওদের কি প্রবলেম আছে। আর জেনারেলি যখন পাকিস্তান জানতে পাবে কি আফগানিস্তানের সঙ্গে আমাদের বন্ধুত্ব বাড়ছে, তো ন্যাচুরালি ও একটু এঙ্গেজ হয়ে যাবে আফগানিস্তানের সঙ্গে, আর আমাদের ওয়েস্টার্ন বর্ডারটা একটু পিসফুল হয়ে যাবে। আর এটাই হয়েছে, এখন পাকিস্তান টোটালি এঙ্গেজ আছে আফগানিস্তানের সঙ্গে, আর আফগানিস্তান আমাদের সঙ্গে রিলেশন রেখেছে। দো আমি এটা ক্লারিফাই করি, দেখি ইন্ডিয়া রেকগনাইজ করেনি এখনো তালিবানকে, আর কোনো কান্ট্রি রেকগনাইজ করেনি, কিন্তু আমরা বাইলেটারাল রিলেশন রাখছি অনলি ফর হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডসে, কি ওদের খাওয়া দাওয়ার জন্য প্রবলেম, ওদের রোড ডেভেলপমেন্টের প্রবলেম আছে, হসপিটালের প্রবলেম আছে, এগুলো আমরা সব দিচ্ছি। এই জন্য তালিবানরা একটুখানি আমাদের সঙ্গে দিকে কথা বলছে। এটা হয়ে গেল আমাদের ওয়েস্টার্ন ফ্রন্ট। তারপর ইস্টার্ন ফ্রন্ট এখন মোরলেস ওটা পিসফুলি ছিল, বাট আফটার 2024 যখন আমাদের প্রিভিয়াস প্রাইম মিনিস্টারকে ওদের ওখান থেকে বার করে দিয়েছে, ওর পরে যখন মোহাম্মদ ইউনূস ওখানে আসলেন অ্যাজ এ চিফ অ্যাডভাইজার টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট, ওর পর তো একটু প্রবলেম বেড়ে গেছে। তো ওই প্রবলেমটাকে সলভ করার জন্য ইন্ডিয়া অনেক চেষ্টা করলো, আর ওটা বোধহয় সলভ হতে পেলো না, আর ওটা রিটিউরেটই করতে থাকলো।
ইভেন স্যার মানে আমি আপনার মানে কথা থেকে আমি অ্যাড করে দিচ্ছি একটু, মোহাম্মদ ইউনূস লাস্ট যে স্পিচ তিনি তার নেশনেরকে মানে জাতির উদ্দেশ্যে ভাষণে দিয়েছেন, তাতেও তিনি কিন্তু বলছেন যে সেভেন সিস্টার্সকে নিয়ে আমরা চলতে পারি। সেভেন সিস্টার্স তো আলাদা একটা স্টেট নয়, সেভেন সিস্টার্স ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া, মানে এই 7টা রাজ্য ভারতের অংশ। এই বিষয়টাকে মান্যতা দিতে মোহাম্মদ ইউনূসের এত ইগো কোথায় পাচ্ছে? মোহাম্মদ ইউনূসের শুরু থেকেই প্রবলেম ছিল শেখ হাসিনার সঙ্গে। হ্যাঁ, আর যখন ও জানলো কি শেখ হাসিনাও ইন্ডিয়ার সঙ্গে ভালো বন্ধুত্ব আছে, হ্যাঁ, তো বিকজ অফ শেখ হাসিনাই ওকে বাইরে এক্সাইলে যেতে হয়েছিল। হ্যাঁ, তো ইন টার্ন অফ দ্যাট ও ইন্ডিয়ার সঙ্গেও, আর শেখ হাসিনা এখন ইন্ডিয়াতেই আছে, হ্যাঁ। তো এই জন্যই ওকে অনেক প্রবলেম ছিল ইন্ডিয়ার সঙ্গে কি ভাই ইন্ডিয়াকে আমরা নিজের জায়গা দেখাবো আর চায়না আর ইউএস এর সঙ্গে ফ্রেন্ডশিপ বাড়াবো, এটাই ওর এইম ছিল। ও কখনোই ভাবেনি কি 1.5 বছর পর যখন ইলেকশন হবে আর ওকে নিজের গদ্দিটা ছাড়তে হবে। হ্যাঁ, তো এখন কি হলো, ইলেকশনের পর বিএনপি চলে এসছে, হ্যাঁ। দ্যাট ইজ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, যার লিডার হচ্ছে তারিক রহমান, যে এখন কারেন্ট টাইমের প্রাইম মিনিস্টার। তো ইনি ইন্ডিয়া কি হোপ করছে কি ইনিও এক্সাইলে ছিলেন ইউকেতে ফর 17 ইয়ার্স। তো 17 ইয়ার্সে একটু ব্রড মাইন্ডেড হয়ে গেছেন বোধ হয়, কারণ কি এনার মা যখন ছিলেন প্রাইম মিনিস্টার তো উনি অনেক ন্যারো মাইন্ডেড আর র্যাডিক্যাল ছিলেন। হ্যাঁ, তো এখন ইন্ডিয়া চাইছে কি নিজের ডিপ্লোম্যাসিতে যা প্রবলেমগুলো ইউনিসের সঙ্গে হয়েছিল এগুলো এর সঙ্গে না হোক। অ্যাট দ্য সেম টাইম যে আপনি বললেন যে কি জামাত যে জিতেছে ইলেকশনে, এবার রিসেন্ট ইলেকশন বাংলাদেশে অ্যারাউন্ড 70 সিট জিতে গেছে, অ্যান্ড মোস্ট অফ দ্য সিট এদের আছে আমাদের বর্ডার এরিয়াগুলোতে। হ্যাঁ, তো বর্ডার এরিয়া যখন এগুলো প্রবলেম হতে পারে, কারণ কি এটা একটা র্যাডিক্যাল পার্টি আছে যেটা 71-এ পাকিস্তানকে সাপোর্ট করছিল, আর বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টকে এরা সাপোর্ট করেনি, আর এখনো এদের পাকিস্তানের সঙ্গে অনেক রিলেশন আছে। তো যেমনি আমরা ওয়েস্টার্ন ফ্রন্টে আফগানিস্তানের সঙ্গে কথা বলছি, তালিবানের সঙ্গে কথা বলছি, অমনি আমরা চাইছিলাম কি একটা লো লেভেল ডিপ্লোম্যাসি টক এদের সঙ্গেও রাখা যাক, যাতে একটা চ্যানেলটা ওপেন থাকুক, যেতে কি আমরা একেও কন্ট্রোল করতে পারি। বেসিক্যালি যদি আপনি দেখবেন আমাদের এমটা হচ্ছে এখন ইকোনমিক পাওয়ার হওয়ার জন্য। হ্যাঁ, পুরো ওয়ার্ল্ডে যদি এখন দেখা যায় তো ইউএসএ, চায়না এন্ড ইন্ডিয়া আছে। তো যদি আমরা রাইজ করতে চাই ওয়ার্ল্ডে, তাহলে আমাদের নিজের বর্ডারকে পিসফুল রাখতে হবে। পিসফুল কেমনি করে হবে, ইধার আমরা পাকিস্তানের সঙ্গে কথা বলি আর ওরা আমরা কথা মেনে নেয়, তো ও তো কখনো মানবেই না। এতদিন থেকে আমরা চেষ্টা করলাম কিন্তু মানছে না। তো এখন আফগানিস্তানের সঙ্গে কথা বলে আমরা ওয়েস্টার্ন ফ্রন্টটাকে একটু পিসফুল রাখতে চাইছি। সিমিলারলি ইন দ্য ইস্টার্ন ফ্রন্ট এই জামাতের সঙ্গে কথা বলে যে থেকে আমাদের বর্ডার এরিয়াতে কিছু প্রবলেম না হোক, আর ওই জায়গাটাকেও আমরা একটুখানি কন্ট্রোলে রাখতে চাই। তো এইটাই আমাদের এখন পলিসি, সো দ্যাট ইস্টার্ন ফ্রন্ট অ্যান্ড ওয়েস্টার্ন ফ্রন্ট দুটোই পিসফুল থাকুক আর আমাদের ইকোনমিক কন্ডিশনটা বাড়তে যায়। ঠিক এই জায়গা থেকে আপনি যখন এই ইস্টার্ন ফ্রন্টের কথাটা বলছেন, আপনার নিশ্চয়ই মনে আছে স্যার, কয়েক মাস আগে 2025 সালের অপারেশন সিন্দুর পরবর্তী পরিস্থিতিতে আসিম মুনির যখন এই আমেরিকায় যাবেন করছেন, সেই সময় তিনি একটা কথা বলেছিলেন যে এরপর ভারতের ইস্টার্ন ফ্রন্টকে উত্তপ্ত করে তোলা হবে, মানে এরপরে যা অ্যাটাক হবে, যা প্ল্যানিং করা হবে সেটা ইস্টার্ন ফ্রন্ট থেকে হবে। তাই ইস্টার্ন ফ্রন্টটা এই মুহূর্তে ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অবশ্যই ওয়েস্টার্ন ফ্রন্টে তো সমস্যা দীর্ঘদিন ধরেই রয়েছে, ইস্টার্ন ফ্রন্টটাতেও সাময়িক সমস্যা আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন হয়ে যাওয়ার পরে, সরকার গঠিত হয়ে যাওয়ার পরে আশা করা যায় সেটা একটা স্থায়ী সমাধান বা সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এই বিষয়টা একটু জানতে চাই, সেটা হচ্ছে গিয়ে শেখ হাসিনা তো ভারতে এখনো পলিটিক্যাল অ্যাসাইলামে রয়েছেন। আমরা জানি যে এইটাকে কেন্দ্র করেই এবং শেখ হাসিনাকে বাংলাদেশে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে। কোথাও কি বিএনপির তরফ থেকে বা প্রধানমন্ত্রী তারেক রহমান তারা কি এই শেখ হাসিনাকে কেন্দ্র করে বা শেখ হাসিনাকে প্রত্যর্পণকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সম্পর্কের একটা জটিলতা তৈরি করতে পারে? সেই সম্ভাবনাটা কি উড়িয়ে দেওয়া যায়? মানে অ্যাজ আ ডিফেন্স এক্সপার্ট আপনার কাছে যদি আমি জিজ্ঞাসা করি, আপনার কি মনে হবে? আপনি যখন দেখবেন কি প্রাইম মিনিস্টার হওয়ার পরে তারিক রহমান অনেক পজিটিভ কথা বলছে ইন্ডিয়ার দিক থেকে, যে আমাদের ভিসা প্রবলেম ছিল, পাসপোর্টটা সাসপেন্ড হয়ে দেওয়া হয়েছিল, এগুলো সব রিস্টোর করে দিয়েছে।
আর সবসময় বলছে কি আমরা মাইনরিটিকে প্রোটেক্ট করব, কোনো প্রবলেম আমরা ইন্ডিয়ার জন্য হতে দেবো না আমাদের সাইড থেকে। তো এগুলো পজিটিভ টক। তো ইনিশিয়াল টক যে ওদের হচ্ছে আর কথা বলছে, স্পিচটা দিচ্ছে, এতে আমরা একটু হোপফুল আছি কি বিএনপি গভর্নমেন্টটা একটু ভালো হবে আমাদের ইউনিস থেকে, যে থেকে আমাদের এই প্রবলেমটা সলভ হবে না। আর শেখ হাসিনার বিষয়েও বলেছে কি যা রুল আছে আমরা অ্যাজ পার দ্য রুল যাব, আর আমরা তখনই ওটা কিছু করা যাবে। তো রুলটা তো এমনি আছে কি যখন ও চাইবে তখনই ওটা হবে, না তো রুল তো এক্সট্রাডিশন যখন ও এখনো চাইনি আর বলছে অ্যাজ পার দ্য রুল আমরা যাব। তো রুলের এখন কোনো ক্ল্যারিফিকেশন আসেনি আর না কোনো স্টেটমেন্ট দিয়েছে। তো আমরা হোপফুল আছি কি বিএনপি গভর্নমেন্টটা আমাদের ফেভারেই থাকবে। হ্যাঁ, ঠিক। এবারে এই জায়গাগুলো যখনই আলোচনা করা হয়, স্বাভাবিকভাবে ডিফেন্সের পরিভাষায় বা প্রতিরক্ষা ক্ষেত্রে, মানে দেখুন, মানে আমাদের সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা লেম্যান রয়েছেন, তাদের মধ্যে কি একটা এই জিনিসগুলো কাজ করে যে একটা এই উত্তেজনা পরিস্থিতি হওয়া মানেই একটা মিসাইল গিয়ে অ্যাটাক করে দেবে, একটা মিসাইল আমরা দিয়ে দেবো, এ করে দেবো। এটা কিন্তু ব্যাপারটা অত সহজ নয়। ডোনাল্ড ট্রাম্প তিনি দেশের মানে সারা বিশ্বের সর্বশক্তিমান দেশের প্রেসিডেন্ট হয়ে তিনি এই আলটপকা মন্তব্য করেছেন, ইরানকে উড়িয়ে দেবো, এই করবো সেই করবো বলেও তিনি কিন্তু ইরানে এখনো পর্যন্ত অ্যাটাক করার সাহসটা করে উঠতে পারছেন না। তার কারণ জানেন যে এর মানে কি হতে পারে, পরিণতিটা, কনসিকোয়েন্সেস কি হতে পারে সেটা তিনি খুব ভালো করেই জানেন। ঠিক এই জায়গা থেকেই আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে পাকিস্তান, আমরা জানি জামাতের সঙ্গে পাকিস্তানের কি রোল বা পাকিস্তানের সঙ্গে জামাতের সম্পর্ক কি, এবং এই ইস্টার্ন ফ্রন্টকে উত্তপ্ত করার ক্ষেত্রে পাকিস্তান যে জামাতকেই ব্যবহার করবে সেটা একেবারে কার্যত পরিষ্কার। আমরা বাংলাদেশের দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে এই যে ভাষা দিবস গেল 24 ঘন্টা আগেই, সেই ভাষা দিবসে শহীদ তর্পণে বা শহীদদের সম্মান জানাতে জামাতে ইসলামের তরফ থেকে সেখানে উপস্থিতি ছিল সেখানে। মানে এই দিনও যে বাংলাদেশে আসবে এটা কিন্তু ভাবা যায়নি। কোথাও কি আপনার মনে হচ্ছে মানে সার্বিকভাবে এই উপমহাদেশীয় ডিপ্লোমেসিতে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে, একটা চেঞ্জেস আসতে চলেছে? অ্যাকচুয়ালি এই জামাত যে জিতলো অ্যারাউন্ড 70 সিট, এরা চায় কি আমরা একটা পলিটিক্যাল রেলেভেন্স থাকুক এদের। তো পলিটিক্যাল রেলেভেন্স অ্যাজ এ অপোজিশন পার্টি বাংলাদেশে রাখবার জন্য ওরা চেষ্টা করছে পাকিস্তানের সঙ্গে একটু বন্ধুত্ব রাখুক, যেতে কি এটাকে একটা বার্নিং পয়েন্টটাকে সবসময় থাকুক কি ইন্ডিয়া বাংলাদেশের প্রবলেমটা, এটাকে যদি আমরা চেষ্টা করছি কি প্রবলেমটা না হোক, যেতে জামাতকে আমরা বন্ধুত্ব করতে চাইছি, ওদের সঙ্গে একটা ডিপ্লোম্যাটিক রিলেশন রাখতে চাইছি। কেন কি কোনো গভর্নমেন্ট যখন নেবারে হয় তো নট অনলি দ্য প্রাইম মিনিস্টার, দ্য রুলিং পার্টি, বাট অপোজিশন পার্টির সঙ্গেও আমরা একটা রিলেশন রাখি, যেতে কি কখনো কোনো প্রবলেম হোক তো দুজনের সঙ্গে আমরা কথা বলতে পারি, আর চ্যানেলটা ওপেন রাখতে পারি। তো এটাই চেষ্টা আছে, আর হোপফুল আছে কি আমরা এটা কন্ট্রোল করতে পারবো বাংলাদেশকে, এই চেষ্টাতেই আছে আমরা। বেশ, সার্বিকভাবে অন্তত এটা আমরা বুঝতে পারছি যে ভারত এই মুহূর্তে সাময়িকভাবে কয়েকদিনের জন্য ভারতের একটা কিছুটা উত্তেজনাপূর্ণ সিচুয়েশন তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু ভারত সেই জায়গা থেকে উত্তেজনার পরিস্থিতি থেকে বেরিয়ে আসছে। তার অন্যতম কারণ আমাদের প্রতিবেশী যে দেশগুলো, সেই দেশগুলো ধীরে ধীরে স্টেবল হচ্ছে। আমরা দেখতে পেলাম স্যার নেপালে জেনজি প্রোটেস্ট, সেই প্রোটেস্টকে কেন্দ্র করে যে আনরেস্ট, তাতে করেও ভারতের একটা উদ্বেগের জায়গা তৈরি হয়েছিল, কারণ নেপালের সঙ্গেও তো আমরা বর্ডার শেয়ার করি। বাংলাদেশে ঠিক সেম অবস্থা। এই যে অনেক দিন ধরেই আমরা শুনে আসছি ডিপ স্টেট তারা এই আমাদের এই উপমহাদেশীয় বিভিন্ন দেশগুলোতে তারা রিজিম চেঞ্জ করে দিচ্ছে, তারা যেরকমভাবে কন্ট্রোল করতে চাইছে সেই দেশগুলো সেরকমভাবে কন্ট্রোলড হচ্ছে। আমি একটু এই জায়গাটায় জানতে চাই যে আমাদের দেশ মানে ভারতবর্ষে আমরা দেখেছি ডিপ স্টেট নিশ্চিতভাবে ভারতেও ট্রাই করেছে রিজিম চেঞ্জ করার, ভারতকেও নাস্তানাবুদ করার চেষ্টা করেছে, কিন্তু ভারতের এই জিনিসগুলো করা সহজ হবে না যতটা সহজ এই বাংলাদেশ, নেপাল, এই সমস্ত দেশগুলোতে আনরেস্ট তৈরি করা। তো এটা কেন, মানে ভারতের এই শক্তিটা কোন জায়গায় সেটা একটু ব্যাখ্যা করতে পারবেন? মানে আপনি তো আপনার ডিফেন্স ক্যারিয়ারে তো এই বিষয়গুলো খুব ভালোভাবে প্রত্যক্ষ করেছেন। না, আপনি ভালো বলেছেন কি ডিপ স্টেট সব জায়গায় চেষ্টা করছে, আর জেন জি
লাগিয়ে, যেমনি বাংলাদেশেও জেনজিটাই অপারেশনের প্রবলেম করেছিল, ওখানেই ওরা গভর্নমেন্ট চেঞ্জ করেছিল, রেজিম চেঞ্জ বেসিক্যালি। সেম থিং নেপালে ওরা চেষ্টা করেছে আর রেজিমটা চেঞ্জ করেছে, আর ইলেকশনটা এখন নেক্সট মাসে আছে, মার্চে। হোপফুলি ওখানে যে গভর্নমেন্টটা ফর্ম হবে ও প্রো ইন্ডিয়া হবে। তো এটাই আমরা চেষ্টা করছি দু জায়গায়, বাংলাদেশেও আর নেপাল। বেশ। বাট ইন্ডিয়াতে এরা নিশ্চয়ই চেষ্টা করছে, সবাই চেষ্টা করে সব গভর্নমেন্টে। বাট আপনি যখন দেখবেন হিস্ট্রিতে, সবসময় ছোট কান্ট্রিতেই রেজিম চেঞ্জ করতে পারে কোনো ডিপ স্টেট বা কোনো ফরেনার। বড় কান্ট্রিতে আজ পর্যন্ত কেউ কোনো রেজিম চেঞ্জ করতে পারেনি। আর এটা ইন্ডিয়াতে এই জন্য পসিবল নেই, কেন কি আমরা অনেকেই ডেমোক্রেসি ডিপ রুটেড আছে, ভিতর পর্যন্ত আছে, সবাই ডেমোক্রেসি বাই বার্থ থেকেই দেখছি আমরা, আর সবার মনে আছে আমাদের ডেমোক্রেসি। আর ইলেকশনেই আমরা চেঞ্জ করি গভর্নমেন্ট, নো আদার ওয়ে আমরা গভর্নমেন্ট চেঞ্জ করি। সেকেন্ডলি, আমাদের ডিফেন্স ফোর্সেস অনেক স্ট্রং আছে, আমাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্কটা অনেক স্ট্রং আছে। তো এরা যদি কেউ চেষ্টা করলে আমরা ওর আগে থেকেই বুঝতে পাবো, আর আমরা ওর অ্যাকশনটা নেবো। অনেকগুলো অ্যাকশন আমরা নিচ্ছি যেগুলো মিডিয়াতে আসে না, আসছে না, আন্ডার কাভারই থাকে, আর আমরা ওগুলো কন্ট্রোল করে নিই ওখানে। তো অনেক কমই জিনিস যেটা আপনারা মিডিয়াতে আসে, বাকি জিনিস আমরা সব ডিফেন্স ফোর্সেস, ইন্টেলিজেন্স কমিউনিটি, এরা সব মিলে এখন কন্ট্রোলে রাখছি। আর এতক্ষণ আমি হোপ দিতে পারি আপনাদের কি ইন্ডিয়াতে এটা হবে না, আর ইন্ডিয়াতে কখনো সাকসেসফুল হবে না। বেশ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। গ্রুপ ক্যাপ্টেন কৌশিক সিনহা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ এবং তার গুরুত্বপূর্ণ মতামত জানালেন।